আপনি যাকে ভালোবাসেন, যার জন্য সবকিছু করতে পারেন, সে আপনার চোখের সামনে অন্য কারো হয়ে যাচ্ছে। কি করবেন আপনি? আজ এমনই এক পাগল প্রেমের গল্প আমরা শুনবো, তেরে ইশক মে। চলুন গল্পে চলে যাই। ফ্লাইট লেফটেন্যান্ট শঙ্কর একটা যুদ্ধ বিমান ফ্লাই করছিল। মূলত হঠাৎ একটা চায়না এয়ারক্রাফট ইন্টারন্যাশনাল সীমানায় দেখা যায়। এই জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স শঙ্করকে নজর রাখার জন্য বলেছিল। কিন্তু শঙ্কর নজর রাখতে রাখতে চায়নার সেই এয়ারক্রাফটের পাশে যায় আর তাদের ওয়ার্ন করে আর বলে, যদি তোমাদের কোনো ঝামেলা তৈরি করার ইচ্ছা থাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, এটা আমি হতে দেব না। শঙ্কর মিসাইল এইম করে রাখে সেই এয়ারক্রাফটের দিকে। চায়না এয়ারক্রাফট পেছনে সরে যায়, তাদের সীমানার দিকে চলে যায়। যখন শঙ্কর ফেরত আসে তখন শাখাওয়াত স্যার বলে, তোমার সমস্যা কি? তোমাকে যা বলা হচ্ছিল তুমি সেইটা না করে মিসাইল এইম করতে গিয়েছিলে। তোমার ইগো অ্যাটিটিউডের জন্য আরও একটা যুদ্ধ তৈরি হয়ে যেত। তুমি বুঝতে পারছো এটা কতটা সিরিয়াস? এমনিতেই পাকিস্তানের 3টা ব্যাটেলশিপ আমাদের মিসাইল ডিস্ট্রয়ারকে টার্গেট করে রেখেছে। তোমার ব্যবহার দিন দিন সহ্যের বাইরে চলে যাচ্ছে। তুমি তোমার এই রাগ, ইগো এসব কন্ট্রোল করে একজন সাইকোলজিস্টের অ্যাপ্রুভ নিয়ে তবেই ফ্লাই করতে পারবা, এর আগে না। এয়ারফোর্স থেকেই মুক্তি নামের একজন সাইকোলজিস্টকে অ্যাপয়েন্ট করা হয় শঙ্করের জন্য। মুক্তি আসে এয়ারবেসে। শঙ্করের সাথে দেখা হয় মুক্তির। কয়েক বছর পর দুইজন দুইজনকে দেখছে। শঙ্করের সামনে তার পুরনো সেই অতীত। চলুন দেখে আসি 7 বছর আগে গল্পটা শুরু হয়েছিল কিভাবে। ভার্সিটির ক্যাম্পাস ইলেকশনে শঙ্করের বিপরীতে যে দাঁড়িয়েছিল, শঙ্কর সেই ছেলেকে মারার জন্য পেছনে পেছনে দৌড়াতে থাকে। আর সেই ছেলেটা এসে লুকায় হল রুমে। আর হল রুমে মুক্তি তার থিসিসের ব্যাপারে ব্রিফিং দিচ্ছিল। তার প্রফেসরদের বলছিল তার থিসিসের ব্যাপারে। মুক্তির মতে মানুষের মধ্যে থাকা রাগ, অ্যাগ্রেশন একদম শেষ করে ফেলা যায়। মানুষ চাইলেই এটা থেকে মুক্তি পেতে পারে। কিন্তু মুক্তির প্রফেসর এটা মানতে নারাজ। এমন সময় সেখানে শঙ্কর আসে আর মারতে থাকে সেই ছেলেটাকে সে সবার সামনে মারতে থাকে, কারো কথা শোনে না। মুক্তি সামনে গিয়ে শঙ্করকে মারতে যায়। শঙ্কর মুক্তির হাতটা ধরে ফেলে, তবে মুক্তিকে দেখে সে ফিদা হয়ে যায়। তো আমাদের অ্যাকশন হিরো বলে, এত সুন্দর হাত মারার জন্য যখন উঠিয়েছ, মেরেই দাও। এই বলে শঙ্কর নিজেই মুক্তির হাত দিয়ে নিজের গালে চড় মারে। কিছুক্ষণ পর পুলিশ তাকে নিয়ে যায়। থানায় যাওয়া আসা তো প্রতিদিনের ব্যাপার। শঙ্করের বাবা এসে দেখে যায় শঙ্করকে। ঠিক কিছু সময় পর মুক্তি আসে। পুলিশের কাছে পারমিশন নিয়ে শঙ্করকে বাহিরে নিয়ে যায় আর বলে, দেখো শঙ্কর, তোমার মধ্যে যে রাগ, ভায়োলেন্স আছে, এটা খুব সহজেই দূর করা যায়। আমরা 2-1টা কাজ করব, কিছু এক্সারসাইজ করব, কিছু নিয়ম মেনে চলবো, তাহলেই দেখবা তুমি একদম ভালো মানুষ হয়ে যাবা। শঙ্কর বলে, তো ম্যাডাম, এগুলো কি বিয়ের আগে করব না বিয়ের পরে? মুক্তি বলে, আরে আমি তোমাকে বিয়ে করতে কেন যাব? শঙ্কর বলে, তাহলে আপনার কথা শুনে আমি কেন এসব করব? মুক্তি বুঝে এই ছেলেকে এত সহজে সোজা করা যাবে না। সে চলে যায় সেখান থেকে। ভ্যালেন্টাইন্স ডের দিন ভার্সিটিতে শঙ্কর আর তার বন্ধুরা মিলে আতশবাজি ফাটাতে থাকে, রকেট বোমা মারতে থাকে। জোড়া ছেলে মেয়ে দেখলেই তাদের দিকে বাজি মারতে থাকে তারা। এইসব দেখে আবারও মুক্তি আসে আর শঙ্করকে বলে, তোমার সমস্যাটা কি বলো? শঙ্কর বলে, আমরা বেচারা 5-6টা ছেলে বেকার বসে আছি। আমাদের জীবনে নেই কোনো ভ্যালেন্টাইন। কেউ এসে আদর করে বাবু সোনা বলে না। তাই আমরা বাজি মারবো না তো কি করবো, আঙ্গুল চুষবো? তখন হঠাৎ মুক্তির মাথায় একটা প্ল্যান আসে। শঙ্করের ঘাড়ে মাথা রেখে সে বলে, আমার বাবু সোনা, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সবকিছু, আমি তো আছি। এরপর মুক্তি অফার দেয় শঙ্করকে আর বলে, চলো আমি তোমাকে মানুষ বানানোর চেষ্টা করি, তোমার রাগগুলো কমানোর চেষ্টা করি, আর তুমি এটাকে একটা ডেট বা ডিল ভেবে নাও। মুক্তি বলে, প্লিজ কোঅপারেট করো। আমি স্যারদের দেখাতে চাই রাগ, জেদ, ভায়োলেন্স এসব দূর করা আসলেই সম্ভব। তোমার মধ্যে পরিবর্তন এনে আমি ওনাদের দেখিয়ে দিতে চাই। শঙ্কর বলে, আমি হেল্প করব, কিন্তু একটু কি চান্স নেই সত্যিকারের ভালোবাসার? মুক্তি বলে, না, একদম চান্স নেই। এটা আমার কাজের জন্য দরকার। তুমি এটাকে ফ্রেন্ডশিপ ভাবতে পারো, ভালোবাসা ভাবতে পারো, যা ইচ্ছা ভাবতে পারো। তো দুজনের মধ্যে ডিল ডান হয়। এরপর থেকে দুজনে একসাথে ঘুরতে শুরু করে, খাওয়া দাওয়া করে, সবকিছু সুন্দরভাবে চলছিল। মুক্তি খুঁজে খুঁজে বের করতে থাকে শঙ্কর কখন কিভাবে রেগে যায়, কেন রেগে যায়। বিভিন্নভাবে তাকে বোঝায়, বিভিন্ন টিপস ট্রিক্স শিখিয়ে দেয়। সবকিছু ভালোই চলছিল। শঙ্কর আস্তে আস্তে মুক্তির প্রতি মুগ্ধ হতে শুরু করে। তার জীবনটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। মুক্তি শঙ্করের কথাগুলো রেকর্ড করে রাখত। শঙ্করের মা নেই, ছোটবেলায় মারা গেছে। কিন্তু যখনই মুক্তি শঙ্করের কাছে তার মার নাম জিজ্ঞাসা করত, শঙ্কর এক এক সময় এক এক নাম বলতো। 2 মাস পর মুক্তি শঙ্করকে নিয়ে লাইব্রেরিতে আসার প্রফেসরদের বলে, স্যার দেখুন, আমি ওকে 90% ঠিক করে ফেলেছি। এখনও ভায়োলেন্স দেখলে দূরে সরে থাকে। কিন্তু বলতে না বলতেই দেব ফোন দেয় আর বলে, ভাই, একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়েছে, তুই তাড়াতাড়ি চলে আয়। বন্ধুর সাথে অন্যায় হয়েছে, আর যাই হোক, এটা তো মেনে নেওয়া যাবে না। শঙ্কর রড হাতে নিয়ে সোজা চলে যায় সেখানে।
গিয়েই বাস ভাঙচুর করতে থাকে, গাড়ির ড্রাইভারকে মারতে থাকে। ড্রাইভার বলে ও রং লাইনে ছিল, আমার কোনো দোষ নেই, কিন্তু তাও সে কোনো কথাই শোনে না, লোকটাকে সে মারতে থাকে। মুক্তি এসে থামায় আর বলে, শঙ্কর এসব কি? তোমাকে আমি 2 মাস থেকে কি এগুলোই শেখাচ্ছি? শঙ্কর আবারও মারতে যায়, তখন আবারও মুক্তি আটকায় আর বলে, শঙ্কর তোমার সমস্যাটা কি বলো? শঙ্কর বলে, আমি এসব আর মেনে নিতে পারছি না। সুন্দর হয়ে চলাফেরা করা, ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, এসব ফালতু কাজ আর আমাকে দিয়ে হবে না। মুক্তি বলে, তুমি চাওটা কি বলো? শঙ্কর বলে, সবাই যা করে ওইসব লাগবে আমার। তখন মুক্তি বলে, ঠিক আছে, দেব তোমাকে ওইসব, এখন বলো আমি যা বলবো তা মানবা কিনা। শঙ্কর রাজি হয়। তখন মুক্তি তার প্রফেসরদের ফোন দিয়ে আসতে বলে। মুক্তির প্রফেসর আসলে মুক্তি সেই ড্রাইভারকে বলে, ড্রাইভার তুমি একটা চর মারো ওই ছেলেকে। ড্রাইভার চর মারে শঙ্করের মুখে। শঙ্কর মুখ বুজে সহ্য করে নেয়। প্রফেসর একটু কনভিন্স হয়। ঠিক এরপরেই মুক্তি শঙ্করকে নিয়ে একটা 5 স্টার হোটেলে আসে আর নিজের টাকা দিয়ে রুম বুক করে শঙ্করকে নিয়ে যায় রুমে। টি শার্টটা খুলে বলে, নাও কি করতে মন চাই করো। শঙ্কর বলে, মুক্তি টি শার্ট পরে নাও, তুমি জাস্ট ডিল কমপ্লিট করার জন্য, তোমার কাজ কমপ্লিট করার জন্য আমার সাথে শুতে চাচ্ছ, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমি এমন কিছু করতে পারি না। যেদিন ভালোবাসা পাবো সেদিনই তোমাকে আমার করে পাওয়ার কথা ভাববো। মুক্তি খুশি হয়ে যায়, সুযোগ পেয়েও ছেলেটা নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। ভালোবাসার জিনিসটা মুক্তি এবার একটু হলেও ফিল করতে পারে। শঙ্কর তখন বলে, ঠিক আছে মীরা ম্যাডাম, চলুন আপনার থিসিসটা অ্যাপ্রুভ করিয়ে দেই। এরপর থেকে শঙ্কর সত্যিই চেঞ্জ হয়ে যায়, সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে, কোথাও কোনো ঝামেলা করে না। যেই ছেলেকে সে মারছিল সেই ছেলেকেই সে ভোটে জিতিয়ে দেয়, টিচারদের সাথে ভালো ব্যবহার করে। এসব দেখে মুক্তির প্রফেসরও সন্তুষ্ট হয়। 1 মাস পর মুক্তির থিসিসে তারা সিগনেচার করে। মুক্তি সফল, সে অনেক খুশি। শঙ্করকে বলে, শঙ্কর আমি অনেক চেষ্টা করেছিলাম, সফল হতে পারিনি, নিজেকে প্রমাণ করতে পারিনি, আজকে এই পাওনাটা শুধু তোমার জন্য আমি আজকে সাকসেসফুল। কথাটা বলেই মুক্তি জোরে করে শঙ্করকে জড়িয়ে ধরে। শঙ্কর মুক্তির কানের কাছে মুখ নিয়ে বলে, কাবেরী, আমার মায়ের নাম ছিল কাবেরী। 10 বছর বয়স। স্কুল থেকে ফিরে এসে দেখি মায়ের পুরো শরীরে আগুন লেগে গেছে, সে জ্বলছে। আর আমি মায়ের কাছে যেতে চাইলে চিৎকার করে সে আমাকে দূরে সরে যেতে বলছিল। জীবনে প্রথমবার মা ডেকে কাছে টেনে না নিয়ে পাগলের মতো আমার থেকে দূরে ছুটছিল। চুলা থেকে আগুন লেগেছিল মায়ের শরীরে। যখন হাসপাতালে নেওয়া হয় তখন ডাক্তার বলে সে হয়তো আর বাঁচবে না। মৃত্যুর আগে শুধু এটুকুই বলতে পারতো মা যে জ্বলছে শঙ্কর, খুব জ্বলছে রে বাবা। মা চলে যায়, কিন্তু ওই দিনের পর থেকে আমার শরীরটা মনটা কেন জানি সবসময় জ্বলতে থাকে, সবসময় জ্বালাপোড়া করতে। কিন্তু যখন আমি তোমার সাথে থাকি অনেক ভালো থাকি। পুড়ে যাওয়া জায়গায় যেমন বরফ দিলে শান্তি লাগে, তোমার সাথে তোমার স্পর্শে আমার শরীর ঠিক তেমনই ঠান্ডা হয়ে যায়। তোমার সাথে থাকলে আমি শান্ত হয়ে যাই, কষ্ট কম হয়। শঙ্কর বলে, মুক্তি আমার সাথে এভাবে সারাটা জীবন থেকে যাও না প্লিজ। ঠিক তখনই বৃষ্টি আসে। শঙ্কর মুক্তির হাতের চুড়ি ধরে রেখেছিল। মুক্তি আজ বুঝতে পারে এতদিন ধরে সে যার সাথে চলাফেরা করেছে তার ভেতরে আসলে কি আছে। ঠিক তখনই একটা ছেলে আসে সেখানে। ছেলেটার নাম আবির। মুক্তি আবিরকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আবির হচ্ছে মুক্তির বাবার বন্ধুর ছেলে। মুক্তি আর আবির ছোটবেলার বন্ধুও। দুজনে পরের দিন একটা পার্টিতে যায় আর সেখানেই মুক্তি বলে, শঙ্কর নামের ছেলেটা আসলে একটু আলাদা, ওর মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। মুক্তি আবিরকে বলে ওর সাথে একটা ডিল হয়েছিল, কিন্তু এখনো ইমোশনাল হয়ে পড়েছে, জানি না কি হবে, কিন্তু আশা করি ও সবকিছু সামলে নেবে। এদিকে শঙ্কর নিজেকে এতদিন কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু এখন আর সে নিজেকে আটকাতে পারে না। বাইক নিয়ে শঙ্কর যায় সেই পার্টিতে আর সবার সামনে আবিরকে গিয়ে বলে, ভাই তুই হয়তো আমার চেয়ে ভালো ছেলে হতে পারিস, কিন্তু মুক্তিকে তোর চেয়ে আমি বেশি ভালোবাসি। শঙ্কর 1 বোতল পেট্রোল সে নিজের শরীরে আর আবিরের শরীরে দিয়ে বলে, তোর প্রিয়তমাকে বলে দিস বর এখন 2 জন, যে কোনো একজনকে পছন্দ করে বাকি জনকে যেন সে জ্বালিয়ে দেয়। এই বলে শঙ্কর সেখান থেকে চলে যায়। মুক্তি খুঁজে খুঁজে শঙ্করের বাসায় আসে। সবাই তখন খাওয়া দাওয়া করছিল। মুক্তি বসে আর কিছু একটা বলতে চায়, কিছু একটা বোঝাতে চায়। হয়তো এটাই সে বলতে চাইছিল যে দেখো শঙ্কর, তুমি প্লিজ আমাকে ভুলে যাও, এই সব কিছু করো না। কিন্তু মুক্তি কিছুই বলতে পারে না। সে শুধু বলে, শঙ্কর তুমি কাল আমার বাসায় এসো, একবার আমার বাবার সাথে দেখা করো। এই বলে সে চলে যায়। শঙ্করের বাবা তো অনেক খুশি, সে ডান্স করছে। পরের দিন শঙ্কর যায় দেখা করতে। মুক্তির বাবা বাহিরেই বসেছিল। মুক্তিও আসে। মুক্তির বাবা বলে, কি করো তুমি? শুনেছি আমার মেয়েকে নাকি ভালোবাসো, বিয়েও করতে চাও, তো কি করো তুমি? তোমার বাবা কি করে? শঙ্কর বলে, আমি স্টুডেন্ট, ইনকাম তেমন কিছু করি না। এরপর মুক্তির বাবা বলে, যা দেখে আয়, বাইরে লাগানো নেম প্লেটে কি কি লেখা আছে। শঙ্কর দেখে আসে। মুক্তির বাবা একজন IAS অফিসার। মুক্তির বাবা বলে, তোর ওই জায়গা থেকে আমার এই জায়গায় আসার কথা ভাবাটা বিলাসিতা, যা তাও তোকে একটা সুযোগ দিলাম,
পরীক্ষার নাম ইউপিএসসি। 3 ধাপে পরীক্ষা হয়, যদি প্রথম ধাপ তুই পার করে নিতে পারিস তাহলে ভেবে দেখবো বিষয়টা। শঙ্কর শুধু এটুকুই বলে, মুক্তি, জানি না কি পরীক্ষা, কেমন পরীক্ষা, পাশ করব কিনা, কিন্তু তোমার সামনে আমি সেদিনই আসবো যেদিন আমি পাশ করতে পারবো। এর আগে তোমার সাথে না দেখা হবে না কথা হবে, কিন্তু যেদিন আমি পাশ করব প্রথম ফোনটা তোমাকেই করব। প্লিজ ফোনটা রিসিভ করো। এই কথা বলে শঙ্কর চলে আসে অপমান সহ্য করে। খাবার খাওয়ার সময় শঙ্কর তার বাবাকে বলে, বাবা আমাকে 10,000 টাকা দাও, বই কিনবো, ইউপিএসসির পরীক্ষা দিব। শঙ্করের বাবা বলে, আরে তুই কি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছিস, এটা জীবনে হবে না বাপ, তুই ভুলে যা। কিন্তু শঙ্কর বই কিনে আনে আর পড়তে শুরু করে। এদিক ওদিক থেকে অল্প অল্প করে পড়ে সে প্রথম পরীক্ষাটা দেয়, কিন্তু ফেল করে। হাল ছাড়ে না শঙ্কর, এরপরে আর একটু ভালো করে পড়ে, কোচিং করে, পরীক্ষা দিতে যায়, কিন্তু পরীক্ষায় সে সব কোশ্চেনের উত্তর লিখতে পারে না। এরপরে এবার আবারও চেষ্টা করতে থাকে সে। শঙ্কর একজন টপারের সাথে পড়তে থাকে, সময়ের মধ্যে লেখার প্র্যাকটিস করতে থাকে, সব মিলিয়ে সে এবার সর্বোচ্চ চেষ্টা করে পরীক্ষাটা দেয়, আর এবার সে পাশ করে ফেলে। সে সোজা তার বাবার কাছে আসে আর বলে যে, বাবা তোমার ছেলে কয়েকদিন পর আইএএস অফিসার হয়ে যাবে, বাসার সামনে একটা নাম প্লেট লাগিয়ে দাও। শঙ্করের বাবা তো অনেক খুশি। আজ শঙ্করের বাবা আর দেব 3 জন মিলে কেনাকাটা করে সেজে গুজে মুক্তির বাসার দিকে যায়। এদিকে মুক্তির বাসায় এক অনুষ্ঠান হচ্ছে। 3 বছর পর মুক্তি ইউএসএ থেকে ফিরে এসেছে, সাথে সে এখন জবও করছে। তার চেয়েও বড় খুশির খবর, মুক্তি অ্যানাউন্স করে যে সে জেসি নামের এক ছেলেকে 3 বছর থেকে পছন্দ করে, আর খুব জলদি জেসিকে সে বিয়ে করতে যাচ্ছে। ঠিক এরই মাঝে মুক্তি তার ফোনে দেখে শঙ্করের ফোন। শঙ্কর তার সামনে দাঁড়িয়ে আছে, সে সবকিছুই শুনছিল। শঙ্করের বাবা আর দেব শঙ্করকে সেখান থেকে জোর করে নিয়ে যায়, আর মুক্তি তখন দৌড়ে রুমে যায়, ল্যাপটপটা খুলে আর ইউপিএসসির রেজাল্টটা দেখে। সত্যিই শঙ্কর ইউপিএসসির ফ্রিলি পাশ করে ফেলেছে। এদিকে চুপচাপ শঙ্কর বাসায় আসে। শঙ্করের বাবা আর দেব ঘরে ঢুকলে শঙ্কর বাহির থেকে গেট লাগিয়ে দেয় আর পেট্রোল বোমা হাতে নিয়ে চলে আসে মুক্তির বাসায়। একে একে সে বোতলগুলো মারতে থাকে আর বলতে থাকে, সব জ্বালিয়ে ফেলবো, সব কিছু পুড়িয়ে ফেলবো। মুক্তি আসে, ঠেকানোর চেষ্টা করে। একটা সময় মুক্তি শঙ্করকে নিয়ে ছাদে যায় আর বলে, শঙ্কর তোমায় আমি বলেছিলাম আমার কাছ থেকে কোনো আশা রেখো না, এটাকে আমি আমার কাজের অংশ মনে করেছিলাম, তুমি সেটাকে ভালোবাসা মনে করে ফেলেছো। শঙ্কর বলে, তুই সেদিন কেন বললি না যেদিন তোর বাপ আমার সামনে শর্ত রেখেছিল? মুক্তি বলে, চেয়েছিলাম বলতে, কিন্তু তোমার না শোনার ক্ষমতাই নেই। এখন তুমি আগুন জ্বালিয়েছ আমার বাসায়, যদি আমি না বলতাম সেদিন, ঠিক সেদিনও তুমি এই একই কাজটাই করতা। শঙ্কর বলে, তুমি একটা বারের জন্য কি আমাকে ভালোবাসো নেই? মুক্তি বলে, না, একটা বারের জন্যও না। শঙ্কর বলে, মুক্তি আমাকে গুলি করে দে, না হলে আমাকে কিস কর, না হলে চল ছাদ থেকে দুজনে লাফ দিয়ে মরে যাই, কিন্তু কিছু একটা কর মুক্তি, আমি আর নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমার পুরো শরীর জ্বলছে। মুক্তি একটাই কথা বলে, শঙ্কর ভুলে যা যে আমাদের দেখা হয়েছিল, মনে কর আমাদের কোনোদিন দেখা হয়নি, কোনোদিন পরিচয় হয়নি। এতক্ষণে পুলিশ চলে আসে সেখানে, শঙ্করকে বেধড় মারতে থাকে আর মারতে মারতে থানায় নিয়ে যায়। আইএস অফিসারের বাসায় পেট্রোল বোমা ফেলেছে, 8-10 বছরের জেল তো হবে শঙ্করের। শঙ্করের বাবা আসে মুক্তির বাবার কাছে, এসে হাত জোর করে পা জড়িয়ে ধরে ক্ষমা ভিক্ষা চাই। সে বলতে থাকে, প্লিজ স্যার, দয়া করুন, ছেলেটা জীবন শেষ হয়ে যাবে, প্লিজ। মুক্তির বাবা বলে, ঠিক আছে, এখানে যতজন লোক আছে সবার পা ধরে ক্ষমা চা, এরপর ভেবে দেখব। শঙ্করের বাবা ঠিক সেমনটাই করে, সবার পা ধরে ধরে ক্ষমা চাইতে থাকে। একটা সময় মুক্তি তার সামনে আসলে মুক্তির পাও ধরে সে ক্ষমা চাইতে থাকে। মুক্তি শঙ্করের বাবাকে উঠায় আর বলে, এসব কি করছো বাবা, এখন থামো। মুক্তির বাবা বলে, যা, এফআইআর করিনি, বাঁচিয়ে নে তোর ছেলেকে। শঙ্করের বাবা বাইক নিয়ে তাড়াতাড়ি থানায় যায়। শঙ্করকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছে থানায়। শঙ্করকে বাইকে বসিয়ে তার বাবা বলে, বাপ, খুব মেরেছে তোকে তাই না, একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। জানিস ছোটবেলায় আকাশ দিয়ে যখন বিমান যেত, দেখে তুই বলতি সেটা কিভাবে আকাশে উড়ে বাবা, আবদারও করেছিলে বাবা একদিন বিমানে উঠবো, কিন্তু আমি ছিলাম তোর গরিব বাপ, বিমানে ওঠানোর সামর্থ্য আমার ছিল না, তাই এভাবেই সাইকেলে নিয়ে জোরে জোরে চালিয়ে তোকে বলতাম, চোখটা বন্ধ কর বাপ, দেখবি মনে হবে তুই আকাশে আছিস, বিমানে উঠেছিস। কথা বলতে বলতে বাইক থেকে পড়ে যায় শঙ্করের বাবা, সাথে শঙ্করও পড়ে যায়। শঙ্কর ডাকতে থাকে, বাবা ওঠো, মুখে জলের ছিটা দেয়, কিন্তু সে ওঠে না। স্ট্রোক করে সেখানে মারা গেছে শঙ্করের বাবা। এবার শঙ্কর তার বাবার লাশ নিয়ে যেতে থাকে বানারস, আর এদিকে মুক্তির বিয়ের আয়োজন চলতে থাকে। শঙ্কর তার বাবার চিতায় আগুন দেয়। পণ্ডিত পুজোর সময় বলে, শঙ্কর, ভালোবাসায় মুক্তি নেই রে, ভালোবাসায় মৃত্যু আছে। এই চিতার আগুনের মতো ভালোবাসার আগুনে নিজেকে পোড়াতে থাক,
দেখবি একদিন না একদিন মুক্তি সত্যিই পেয়ে যাবি, কষ্ট তোর সব চলে যাবে। শঙ্কর গঙ্গা স্নান করে চলে আসে সোজা মুক্তির হলুদের অনুষ্ঠানে। এসে এক বোতল গঙ্গা জল মুক্তির মাথায় ঢেলে বলে, বানারস থেকে বাবার চিতা জ্বালিয়ে আসছি, তোর জন্য গঙ্গা জল এনেছিলাম। নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, পুরানো জীবনের পাপটা ধুয়ে নে। আর ভগবান যেন তোর একটা ছেলে সন্তান দেয়, যেন তুই বুঝতে পারিস ভালোবাসায় ব্যর্থ হওয়া ছেলেটাও কারো না কারো ছেলে, কারো না কারো সন্তান। শঙ্কর কথাটা বলে সেখান থেকে চলে যায়। রাতে মুক্তির বিয়ে, আর একটা বন্দুক হাতে নিয়ে শঙ্কর ভাবতে থাকে জীবনটা শেষ করে ফেলি। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে একটা বিমান উড়ে যায়। শঙ্করের মনে পড়ে যায় তার বাবার শেষ কথাগুলো। তার বাবার আফসোস ছিল তার ছেলেকে সে বিমানে উঠাতে পারেনি। এরপর থেকে শঙ্কর নিজেকে চেঞ্জ করতে শুরু করে, ভর্তি হয় এয়ারফোর্স একাডেমিতে। এভাবেই তার ফ্লাইট লেফটেন্যান্ট হওয়ার জার্নিটা শুরু হয়। প্রতিটা দিন সে আকাশে উড়ে আর মৃত্যুর মুখোমুখি হয় আর ভাবে আজ হয়তো তার মুক্তি হবে। অনেক বছর পর যখন শঙ্করের মুক্তির দেখা হয়, মুক্তি তাকে কিছু একটা বলতে চায়। ঠিক তখনই এয়ারবেসে বোমা হামলা হয়। শঙ্কর মুক্তিকে আগলে ধরে। এরপর ডাক্তারকে ডেকে বলে যে প্রেগনেন্ট মহিলা আছে সামনে, উনাকে একটু দেখুন। এই বলে বাহিরে যায় শঙ্কর। বাইরের অবস্থা খুব একটা ভালো না। সাখাওয়াত স্যার বলে, শঙ্কর কি হচ্ছে আমি জানি না, তবে আমার বেস্ট পাইলট তুমি, যেভাবে হোক তোমাকে আমার লাগবে। তুমি তাড়াতাড়ি ফর্মের সিগনেচার নিয়ে নাও আর বেসে চলে আসো। এদিকে মুক্তি শঙ্করের রুমে যায় আর দেখে সেখানে শঙ্করের সবকিছু সাজানো আছে। ঠিক তখনই শঙ্কর রুমে আসে আর বলে, মুক্তি আমাকে সিগনেচারটা দিয়ে দাও। মুক্তি বলে, শঙ্কর আমি যদি বলি তোমাকে আমি ভালোবাসি তাহলে কি বিশ্বাস করবা? শঙ্কর হাসতে থাকে। আসলে সেদিন রাতে বিয়ে ছিল মুক্তির। বিয়েতে দাঁড়িয়েও সে বিয়েটা করতে পারে না। বিয়ের মণ্ডপ থেকে উঠে মুক্তি সোজা গিয়েছিল শঙ্করের বাসায়, কিন্তু শঙ্কর ততক্ষণে চলে গিয়েছিল। এরপর অনেক দিন শঙ্করের বাসার সামনেই মুক্তি পড়ে থাকতো, খুঁজতো শঙ্করকে। মুক্তি নিজেকে ক্ষমা করতে পারছিল না। একটা ছেলের জীবনে এমন ঝড় তুলে সে কিভাবে শান্ত থাকবে? এবার ভালোবাসার ঝড় মুক্তিকে তছনছ করতে থাকে। আস্তে আস্তে মুক্তি সিগারেট মদের নেশায় আসক্ত হয়ে পড়ে। জীবন তার অগোছলা হয়ে যায়। মুক্তি শঙ্করকে খুঁজছিল ঠিকই, কিন্তু কোনো লাভ হয়নি। এই কথাগুলো যখন মুক্তি শঙ্করকে বলছিল, তখন শঙ্কর দেখে পুরো মেঝে রক্তে লাল হয়ে গেছে। মুক্তি তখন বলে, শঙ্কর আমার লিভার সিরোসিস হয়েছে। বিয়ে করতে চাইনি, কিন্তু কিছুদিন আগে ভেবেছি তোমার মতো ভালোবাসতে তো পারলাম না, কিন্তু আমার যদি একটা ছেলে থাকতো তাহলে তোমার মতো ভালোবাসা শেখাতাম। এই ভেবে জেসিকে বিয়ে করি। সবাই বলেছিল বাচ্চা নিলে হয়তো আরো তাড়াতাড়ি মারা যাব আমি। মারা তো যেতেই হবে, কিন্তু নিজের শেষ চিহ্নটা রেখে যেতে চাই। তুমি বলেছিলে না যে আমার জন্য একটা ছেলে হয়, ছেলেটাকে দেখে রেখো, মানুষ করো, তোমার মতো বানিও। শঙ্কর বলে, ওর বাপ ওকে দেখবে, কোনো চিন্তা করো না। মুক্তি বলে, জেসি আইএনএস বিজয়ে আছে, যেটা পাকিস্তানি ব্যাটেলশিপ ঘিরে ফেলেছে। হয়তো জেসি আর ফেরত আসবে না জীবিত। এখন তোমাকে যদি আমি আকাশে ওঠার অনুমতি দেই, হয়তো তুমিও আর আমার কাছে ফিরে আসবে না, আমিও চলে যাব। আমার হাতেও সময় নেই, আমার বাচ্চাটা অনাথ হয়ে যাবে। শঙ্কর বলে, আমাকে যেতে হবে মুক্তি, তবে কথা দিচ্ছি ফিরে আসব। আর যদি ফিরে না আসি তাহলে কথা দিচ্ছি ওর বাবা অবশ্যই ফিরে আসবে, তোমার ছেলে অনাথ হবে না। মুক্তি সিগনেচার করে দেয়। শঙ্কর তার টিমের সাথে চলে যায় সমুদ্রে। সেখানে পাকিস্তানি 3টা ব্যাটেল শিপের উপর তারা আক্রমণ করে। শঙ্কর বলে, আমি অ্যাটাক করব, তোমরা আমাকে ব্যাকআপ দিবা। একে একে 2টা শিপ ডিস্ট্রয় করে দেয় শঙ্কর। আর শেষ শিপে অ্যাটাক করার সময় তার একটা ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। শঙ্কর গুলি উপেক্ষা করে তার এয়ারক্রাফট নিয়ে শিপের দিকে এগিয়ে যায় আর ক্র্যাশ করে দেয়। শঙ্কর মুক্তি খুঁজে পায়। এদিকে মুক্তির ছেলে হয়। ছেলের কান্না শুনে মুক্তিও মারা যায়। এভাবেই মুক্তি আর শঙ্করের গল্পের সমাপ্তি হয়। তো জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর জানাবেন এমন কষ্ট কখনো পেয়েছেন যেটা আপনাকে প্রতিদিন মৃত্যুর কথা মনে করিয়ে দেয়।